মোবাইলের অ্যালার্মটা বেজে চলেছে, তারপরও শুভ ঘুম থেকে উঠছে না। পাশের রুম থেকে মা এসে বলতেছে, কে রে শুভ, ঘুম থেকে উঠবি না? বেলা 9টা বাজে। রাতে কি চুরি করতে গিয়েছিলি নাকি? শুভ ঘুমের ঘরে বলতেছে, প্লিজ মা, তুমি এখান থেকে যাও তো, আমাকে একটু শান্তিতে ঘুমাতে দাও। শান্তিতে ঘুমাতে দেবো মানে? তুই না বলেছিলি যে আজ তোর জাকির স্যারের সাথে ইম্পর্টেন্ট ক্লাস আছে? জাকির স্যারের কথা শুনে শুভ তাড়াতাড়ি ঘুম থেকে জেগে উঠল। সত্যি তাই তো, আজ আমাকে জাকির স্যারকে অ্যাসাইনমেন্টটা জমা দিতেই হবে। শুভ বিছানা ছেড়ে উঠে তাড়াতাড়ি ফ্রেশ হয়ে প্যান্ট শার্ট পরে নিজের মুখটা দেখার জন্য আয়নার সামনে দাঁড়ালো। আজ কেন জানি শুভ অন্যান্য দিনের চেয়ে আয়নায় বেশি সময় দিচ্ছে। বারবার চুলগুলো এদিক ওদিক করে দেখছে যাতে কিভাবে শুভকে সুন্দর লাগে। পাশের রুম থেকে মা ডাকছে, এই শুভ, সাজতে কত সময় লাগবে? মেয়ের মতো ছেলেদের সাজতে হয় না। ছেলেদের যোগ্যতায় ছেলেদেরকে সুন্দর করে। যাচ্ছি মা, আর 2 মিনিট, চুলগুলো ঠিক করে আসতেছি। সব কিছু রেডি করো, আমার সময় নেই কিন্তু। সময় নেই সেজন্যই তো রাখতেছি। মা, এভাবে কি দেখছো? বলছি না সময় নেই, জন্মের পর থেকে তো দেখেই আসছো, আজ আবার এত সময় নিয়ে দেখার কি দরকার? জন্মের পর থেকে দেখছি, এটা ঠিক, কিন্তু আজ যেভাবে দেখতে পাচ্ছি তা একেবারেই অন্যান্য দিনের চেয়ে আলাদা। তাই তো ভাবতেছি আজ এত সময় লাগলো কেন। শুভ, চুলগুলো অন্যান্য দিনের মতো আগে ঠিক করে আসো, তারপর তোমাকে খাইতে দেব। তুমি যে আজ চুলের মডেল করেছো সেটা শিক্ষিত সমাজে মানায় না। মা, তুমি কি আমাকে সারা জীবন ছোট বাচ্চার মতো করে দেখতে চাও? একটু তো আধুনিক ফ্যাশনের সাথে তাল মেলে চলতে হবে, তাই না? বাবা মার কাছে ছেলে মেয়েরা সবসময় ছোটই থাকে। আমি ফ্যাশন টেশন বুঝি না, আমি যা করতে বলেছি সেটাই করো। আচ্ছা যাচ্ছি, তুমি যখন বললে তোমার কথা কি আর না মানতে পারি? দেখো, এখন কত সুন্দর লাগছে আমার ছেলেকে। আজ তোকে যে কোনো মেয়ে দেখলেই তোর প্রেমে পড়ে যাবে। মা, কথা না বাড়িয়ে খাবার দাও তো। মায়ের মুখে এমন কথা শুনে শুভ সেই ফেসবুকের মেয়েটির কথা ভাবছে। তার জন্যই তো আজ ঘুম থেকে এত দেরিতে ওঠা, তার জন্যই তো আজ শুভ এত সেজেছে। ইস, মা যেমন আজ বলল তোকে যে কোনো মেয়ে দেখলেই প্রেমে পড়ে যাবে, আমি যদি আজ সেই অদেখা সেই দৃষ্টি নামের মেয়েটির সামনে দাঁড়াতে পারতাম, তাহলে হয়তো অবশ্যই দৃষ্টি আমার প্রস্তাবটি না রেখে পারতো না। আমার এই প্রথম নিবেদন হয়তো দৃষ্টিও তার ভালোবাসার হাত বাড়িয়ে দিয়ে দুজনের ভালোবাসা এক হয়ে স্বপ্নের আকাশে মুক্ত গাংচিলের মতো উড়ে বেড়াতো। এসব ভাবতে ভাবতে শুভ তার খাওয়া শেষ করে ফেলল। কলেজে এসে শুভ প্রথমেই তার বেস্ট ফ্রেন্ড রাকিবের প্রশ্নের সম্মুখীন হলো। কি রে শুভ, আজ তোকে অন্যরকম লাগছে যে? মেয়েদের মতো বিউটি পার্লারে গেছিলি নাকি? সবকিছু যেন হিরোর মতো লাগছে। না রে দোস্ত, কি আর পরিবর্তন হলাম? দুটো চোখ, দুটো কান, দুটো হাত, দুটো পা, একটা মুখ, সবই তো ঠিক আছে। কেন, তুই কি একটু অন্যরকম দেখতেছিস নাকি? আসলে মনে হয় তোর একটু চোখের প্রবলেম হয়েছে। শুভ অবশ্য বুঝতে পারছে যে কেন তার বন্ধু এসব কথা বলছে, কেননা তার মাই তো আজ বাসায় এসব কথা বলেছিল। বুঝতে পেরে শুভ এমনভাবে উত্তর দেওয়ার চেষ্টা করছে যাতে তাকে আর যেন এ ব্যাপারে কোনো প্রশ্ন করার চেষ্টা না করে। জানি দোস্ত, এমন কথা বলবি যাতে আর আমি তোকে কিছু বলতে না পারি। তবে যাই বল দোস্ত, তোকে কিন্তু আজ হেভি লাগছে। মেবি। চল এখন ক্লাসে যাই। জাকির স্যারের অ্যাসাইনমেন্টটা নিয়ে আসছিস? হুম। হুম দোস্ত, ইদানিং তোকে ফেসবুকে সব সময় দেখি যে। কি আর করব, বসে বসে একটু ফেসবুকে আড্ডা দেই, এই আর কি। আর ফেসবুক থেকেও কিন্তু অনেক ভালো কিছু শেখার আছে। আমার টাইমলাইনে কখনো এমন কিছু পোস্ট চোখে পড়ে, তা পরে মনে হয় আমি কোনো কবি সাহিত্যিকের লেখা পড়ছি। আসল সত্যিটা শুভ তার বন্ধুর কাছে লুকাচ্ছে, কেননা এখনও দৃষ্টির ব্যাপারে শুভ এগোতে পারেনি। তাই শুভ চাচ্ছে না যে রাকিব এ ব্যাপারে জানুক। বেস্ট ফ্রেন্ড হিসেবে শুভ অবশ্য রাকিবের কাছে সব কথাই শেয়ার করে থাকে। রাকিব শুভ ক্লাসে এসে সবার পেছনের সিটে বসলো। তুই না প্রতিদিন সামনের সিটে বসতিস, আজ আবার পেছনের সিটে এলি যে? যাক বাবা, শুধু কি আমি একাই এসে বসলাম? তুইও তো এসে বসলি। আরে, তুই এসে বসলি সেজন্যই তো আমি তোর সাথে বসলাম। আচ্ছা, তোকে ছাড়া কি আমি কখনো বসতে পারি বল? শুভ কিছু বলবে এমন সময়ই স্যার ক্লাসে এসে উপস্থিত। স্যার ক্লাসে এসেই তার আপন মনে লেকচার দিয়ে যাচ্ছে। শুভ স্যারের কথা না শুনে ফেসবুকই চালাচ্ছে শুধু। হঠাৎ স্যার শুভকে বলল, শুভ, তোমাকে দেখছি মাথা নিচু করে মোবাইলের দিকে তাকিয়ে আছো। ব্যাপারটা কি বলো তো? ক্লাসে এত অমনোযোগী কেন? আজ আমি তোমাকে আজ আমি তোমাদেরকে একটা ইম্পর্টেন্ট জিনিস শেখাচ্ছি। না মানে স্যার, একটু মোবাইলে সময় দেখছিলাম। হাতে তাহলে ঘড়ি কি জন্য রেখেছো?
স্যার ঘড়ি যে হাতেই ছিল সেটা লক্ষ্য করিনি। কে আর অজুহাত দেখাতে হবে না, এখন ক্লাসে মন দাও। শুভ কলেজ থেকে এসে বাসায় এসে পৌঁছালো। এসেই ফেসবুকে লগ ইন করলো। ধুর তেরি, দৃষ্টি তো অনলাইনেই নেই। কখন যে মেয়েটা অনলাইনে আসবে শুভ মনে মনে ভাবতেছে। মিলার জন্য শুভর মনের মধ্যে যে অস্থিরতা বোধ হচ্ছে তা কেবল শুধু শুভই বুঝতে পারছে। অশান্ত মনটাকে শান্ত করার জন্য শুভ বিকেলে লেকের ধারের উপরে এখানে চলে আসে। শহরের কর্মব্যস্ততায় গুটি কয়েক লোক এখানে আসতো শুভর মতো প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে। নীল আকাশ আর মোবাইলের দিকে তাকাতে তাকাতে কোনো এক সময়ে প্রকৃতির পরিবেশ শীতল হয়ে আসে। সবাই কর্মক্ষেত্র ছেড়ে ঘরে ফিরে আসে। শুভ তাই তার নিজ রুমে ফিরে আসে। রাতে একটু পড়াশোনা করে রাতের খাবার খেয়ে শুভ বিছানায় শুয়ে পড়ে। শুভর দু চোখে কিছুতেই ঘুম আসছে না, তাই মোবাইলটা নিয়ে আবারও ফেসবুকে ঢুকে। যার জন্য এত অস্থিরতা, হয়তো তাকে পেয়ে শুভর কিছুটা হলেও স্বস্তি আসবে। ফেসবুকে ঢুকেই শুভ দৃষ্টিকে দেখতে পায়। খুব আগ্রহের সহিত শুভ দৃষ্টিকে মেসেজ করে, হাই। 2 মিনিট পার হয়ে গেল, কোনো রেসপন্স নেই। আবারও একটু বিরক্তের সাথে হ্যালো। হাই। কী ব্যাপার, এত দেরি কেন রিপ্লাই দিতে? মোবাইলটা রেখে একটু বাইরে গিয়েছিলাম। ও, কেমন আছো? ভালো। আপনি? বেশি ভালো নেই, কেন? তবে এখন ভালো লাগছে। এখনই বললে তো ভালো নেই, আবার এখনই ভালো? তোমার সাথে চ্যাট করতেছি তাই ভালো লাগতেছে। ও আচ্ছা। ডিনার করলে? করছি। আপনি? এই শোনো, আমাকে আপনি বলবে না, এর চেয়ে যদি তুমি আমার নাম ধরে ডাকো এতেই বেশি খুশি থাকবো, বুঝলে? আমি যে অপরিচিত কাউকে নাম ধরে ডাকতে পারবো না। আরে বাবা, অপরিচিত মানে 10 দিন হয়ে গেল তোমার সাথে ফেসবুকে বন্ধুত্ব হওয়ার। এর আগে অবশ্য শুভ দৃষ্টি দুজনেই ভালোভাবে পরিচিত হয়েছে। কোথায় বাসায়, কোথায় লেখাপড়া করে দুজনেরই সব ডিটেলস ভালোভাবে জানে। না, সেটা বলিনি। আমরা তো দুজনেই শুধু ফেসবুকের বন্ধু, তাই তো তোমাকে ভালো করে জানি না। আচ্ছা, তুমি কি আমাকে এখনো অবিশ্বাস করতেছো যে আমি তোমাকে আমার সম্পর্কে যা বলছি তা মিথ্যে? তুমি যদি চাও আমি তোমার ওখানে গিয়ে তোমার সাথে দেখা করে আসবো। এত দূর থেকে আসতে পারবা? আচ্ছা, এখন আসতে হবে না। আমার যখন বিয়ে হবে তখন তোমাকে ইনভাইট করব, তখন আসিও। মনে মনে শুভ ভাবতেছে, বিয়ে তো তোমাকেই করব, আমাকে কি আর ইনভাইট করা লাগবে? আচ্ছা, কবে বিয়ে করছো তাহলে? বাবা মা আমাকে যখন বিয়ে দেবে তখন বিয়ে করব। ও আচ্ছা। ডিনার করলে না করলে সেটার তো উত্তর দিলে না। আমিও অনেক আগে ডিনার করেছি। দুজনেই ফেসবুকে আড্ডা দিতে দিতে ঘড়ির কাঁটাটা যেন নিষ্ঠুর গতিতে রাত 12টার কাঁটা অতিক্রম করেছে। ঘুমাবে কখন? তুমি ফেসবুকে আছো তাই ঘুম আসছে না। আমার কিন্তু প্রচণ্ড ঘুম পাচ্ছে। আর একটু দেরিতে ঘুমাতে গেলে হয় না? না, আমি এখন ঘুমিয়ে পড়ব। ওকে, গুড নাইট, বাই। ওকে, গুড নাইট অ্যান্ড হ্যাভ এ নাইস ড্রিম। শুভ একটু টাইমলাইন থেকে ঘুরে এসে আবারও দৃষ্টির মেসেজ অপশনে গেল। ততক্ষণে দৃষ্টি অনলাইন থেকে বের হয়ে ঘুমিয়ে পড়েছে। শুভ গভীর রাত হয়েছে ভেবে ঘুমিয়ে পড়ল। এরপর থেকে দুজনের সাথে অনেক রাত জেগে ফেসবুকে চ্যাট করত। তাদের দুজনের মধ্যে খুবই ঘনিষ্ঠ সম্পর্ক শুরু হয়। শুভ তার মনের অব্যক্ত কথাটা বলতে চেয়েও বলতে পারেনি, শুধুমাত্র যদি কোনো কারণে দৃষ্টি তাকে ভুল বোঝে। তাই বারবার বলতে গিয়ে বলতে চেয়ে অনেক স্বপ্নের বুনিয়াদ দিয়ে তার লেখাগুলো, তার লেখার মাঝে লুকায়িত স্বপ্নগুলো শুধুমাত্র এক নিমিষে শেষ করছে কিবোর্ডের ব্যাক স্পেস বাটন চাপ দিয়ে। এমনইভাবে তার মনের ভিতরে জমে থাকা কথাগুলো যেন নিষ্ঠুর কিবোর্ডের ব্যাক স্পেস বাটন শেষ করে দিতে না পারে। তাই শুভ তার হৃদয়ের সেই ভালো লাগা অনুভূতিগুলো সে তার সুন্দর বাঁধানো সেই ডায়েরিটাতে মনের অব্যক্ত কথাগুলো প্রতিদিন জমা করে রাখত আর অপেক্ষার প্রহর গুনত। এইভাবে চলতে থাকে শুভর দিনকাল। লেকের ধারে শুভ ঠিক আগের মতো সময় দিলেও আর এখন খুব কম সংখ্যক লোকই আসতো এখানে, কেননা প্রকৃতির পরিবেশটা অনেক পাল্টে গেছে। লেকের ধারটা হয়তো আর আগের মতো সৌন্দর্য দেখায় না, তাই যান্ত্রিক সভ্যতার স্বার্থপর মানুষগুলো এখন আর আসে না। সবাই চায় সুন্দরের পূজা করতে, কিন্তু কখনো তারা এটা ভাবে না যে অসুন্দর আছে বলেই তো আজ সুন্দরের এত কদর। আর তাই শুভ অন্য সব লোকের মতো স্বার্থপর হতে পারিনি বলেই এখন লেকের ধারে নিয়মিত আসে। প্রতিদিন বিকেলে এখানে এসে আড্ডা দিত। আজও শুভ এখানে এসেছে। আকাশের দিকে তাকিয়ে থাকতে থাকতে কখনো দু একটা গাংচিলের দেখা হয়। সেই দৃশ্য সত্যি শুভকে অনেক আনন্দ দেয়, কিন্তু এই আনন্দ মনে হয় বেশি দিন স্থায়িত্ব হয় না। হঠাৎ একদিন শুভ দৃষ্টির সাথে চ্যাট করতে করতে কোনো এক সময় কথা প্রসঙ্গে দৃষ্টি বলে ফেলে যে তার বিয়ে আছে।
দৃষ্টির কাছ থেকে এমন কথা শুনে শুভ কিছুতেই যেন মেনে নিতে পারছে না। আজ শুভ দৃষ্টির কাছ থেকে যে কথা শুনতে পেল তাতে শুভর মনের অব্যক্ত কথাগুলো চিরদিনের জন্য যেন তার হৃদয়ে এবং তার ডায়েরিতে দু মলাটের মাঝখানেই আবদ্ধ হয়ে পড়ল। শুভ নিজেকে কিভাবে সান্ত্বনা দিবে বুঝে উঠতে পারছে না। যাকে নিয়ে তার এত ভাবনা, এত কল্পনা, এত স্বপ্ন ছিল, সেটা হয়তো তার শুধু কল্পনার গণ্ডিতেই আটকা পড়ে গেল। শুভ দৃষ্টিকে মন থেকে ভুলে যাওয়ার জন্য তাকে আনফ্রেন্ড করে দেওয়ার সিদ্ধান্ত নেয়। কিন্তু আনফ্রেন্ড করে দিলেই তো আর সে দৃষ্টিকে ভুলতে পাবে না, কারণ শুভ তো দৃষ্টিকে তার হৃদয়ে জায়গা করে দিয়েছে। আর শুভ হৃদয় থেকে তাড়াবেই বা কী করে? কারণ হৃদয় যে শুধু আশ্রয় দিতে জানে, তাড়াতে জানে না। তাই শুভ এক কঠিন সিদ্ধান্ত নেয়। সে ভাবতে থাকে, গোলাপকে মানুষ যদি সত্যিকার অর্থে ভালোবেসে থাকে, তাহলে মানুষ কখনো গোলাপকে গাছ থেকে ছিঁড়ে এনে নিজের হাতে শোভাবর্ধন করবে না। কেননা গোলাপটা তো কিছুক্ষণের মধ্যেই হাতে শুকিয়ে যাবে। তাই যারা সত্যিকার অর্থে গোলাপকে ভালোবাসে তারা অবশ্যই চাইবে না গোলাপটা ঝরে পড়ে যাক। আর যারা ভালোবাসার নামে গোলাপকে গাছ থেকে ছিঁড়ে নিয়ে আসে, এটা মূলত তাদের একান্তই ভালো লাগা, ভালোবাসা না। তাই শুভ এটা ভাবলো যে ভালোবাসা মানে তো কাউকে কাছে পাওয়া না, কিংবা কাউকে আবেগে আই লাভ ইউ বলে জড়িয়ে ধরা নয়। তাছাড়া ভালোবাসার সবচেয়ে ভালো উপায় হলো প্রতিদান পাওয়ার আশা না করে সারা জীবন ভালোবেসে যাওয়া। এভাবেই দেখতে দেখতে কেটে যায় শুভর 2টি বছর। তার ডায়েরির পাতাগুলো ধীরে ধীরে কমতে থাকে। এর মধ্যে দুজনের মোবাইল নাম্বার নিয়েও অনেক কথা বলে। প্রতিটি কথায় দৃষ্টিকে নিয়ে তার প্রতিটি ভাবনায় জমা করে রাখত ডায়েরিতে। কোনো এক পরন্ত বিকেলে শুভ আজও বসে আছে সেই লেকের ধারে। এখন আর শুভ ফেসবুকে ততটা সময় দেয় না। এখন শুভ নির্জনে একাই বসে গান শোনা আর ওই মাথার উপরে সেই বিশাল নীল আকাশ দেখেই তার সময় অতিবাহিত হয়। হঠাৎ কোনো এক সময়ে মোবাইলের রিংটংটা বেজে ওঠে। শুভ মোবাইলের দিকে তাকাতেই দেখতে পায় দৃষ্টির ফোনটা রিসিভ করে শুনতে পায় দৃষ্টির কণ্ঠস্বর। কি ব্যাপার শুভ? এফবিতে দেখি না যে। এখন আর বেশি ভালো লাগে না, তাই এফবিতে থাকি না। কেন? তুমি যাকে ভালোবাসো তার সাথে কিছু হয়েছে নাকি? এর আগে অবশ্য শুভ দৃষ্টিকে বলছিল সে এক মেয়েকে খুবই ভালোবাসে, তার সাথে প্রতিনিয়ত কথা বলে। কিন্তু সেই মেয়েটি যে দৃষ্টি, সেটা কিন্তু শুভ দৃষ্টিকে কখনো বলেনি। না, ওর সাথে কি আর হবে? ওকে তো আমি নিজেই শুধু ভালোবাসি, ও তো আমাকে ভালোবাসে না। আচ্ছা, তুমি যে মেয়েটাকে ভালোবাসো তাকে কি কখনো বলেছো তুমি ওকে ভালোবাসো? না, বলিনি। তোমার কথা শুনে হাসবো না কাঁদবো ভেবে উঠে পারতেছি না। তুমি এত বোকা কেন? তুমি যদি ওকে তোমার ভালোবাসার কথা নাই জানাও তাহলে ও বুঝবে কেমন করে? মুখ দিয়ে ভালোবাসি বললেই যে ভালোবাসা প্রকাশ পায় সেটা তো না। ভালোবাসি শব্দটা অনুভূতি দিয়ে বোঝাতে হয়, বুঝলে? আর আমি এটাও জানি যে যাকে আমি ভালোবাসি সে অন্য একজনকে ভালোবাসে। আমি ওকে কাছে পাওয়ার জন্য কিভাবে ওর ভালোবাসাকে গলা টিপে মারি বল? তাছাড়া আমি ভালোবাসা বলতে কাউকে কাছে পাওয়াকে বুঝি না। বুঝলাম, তোমার মতো ছেলেই হয় না। তোমার কথা শুনে বুঝতেছি তুমি মারা যাবার পর তোমার ভালোবাসার মানুষটা হয়তো জানতে পারবে যে তুমি ওকে ভালোবেসেছিলে। মেবি। আমি মারা যাওয়ার পর জানলেই ভালো হবে। আচ্ছা, এখন আমি তোমাকে তোর জন্য ফোন দিলাম। একটা খুশির খবর আছে। কি খুশির খবর? সামনের রবিবার আমার বিয়ে। বাবা মায়ের সম্মতিতে বিয়ে হচ্ছে। শুভ কিছু না বলে কি যেন ভাবনাগুলো মাথায় এসে ঘোরপাক খাচ্ছে। কি ব্যাপার, কিছু বলছো না যে? ভাবছিলাম আমার এই খুশির খবরটা শুনে তুমিও অনেক খুশি হবে। খুশি হব না মানে? আমার তো আনন্দে নাচতে মন চাচ্ছে। শুভ একটু কণ্ঠস্বরটা নিম্ন করে বলতেছে, বিয়ের জন্য কংগ্রেটস। আরে বোকা, কংগ্রেস না, কংগ্রেচুলেশনস। সেটা যাই হোক, তুমি তো বুঝছো তাই না? তো আমাদের বাসায় আসছো কবে? মানে আমার একটু কি যেন বলার আগে দৃষ্টি বলতেছে, আমি কোনো মানে শুনতে চাই না, তোমাকে আসতে হবে ব্যাস। দৃষ্টি বোঝার চেষ্টা করো। দেখো তোমার মনে আছে কি না, তুমি তো একদিন বলেছিলে যে আমার সাথে দেখা করতে আসবে। আমি তখন তোমাকে বলেছিলাম আমার বিয়েতে তোমাকে ইনভাইট করব, তখন আসিও। তাহলে এখন এভাবে বলছো কেন? যখন বলছিলাম তখন একদম ফ্রি ছিলাম, বাট এখন একটু বেশি ব্যস্ত থাকি। তার মানে তুমি আসবে না? বিশ্বাস করো, দুজনের বন্ধুত্ব ফেসবুক থেকে মোবাইলে কথার মাধ্যমে হলেও অন্য সব বন্ধুর চেয়ে আমি তোমাকে খুব কাছের ভাবছিলাম। তাই আমার জীবনের খুশির মুহূর্তে তোমাকে সামনাসামনি দেখেই আমার শ্বশুরবাড়িতে পা ফেলতে চাই। যাক, সব কিছু চাইলে তো আর পাওয়া যায় না। তোমার সাথে বন্ধুত্ব হবার পর আমার এতটুকু আত্মবিশ্বাস ছিল যে
তুমি আমার কথা অবশ্যই রাখবে। দৃষ্টির মুখে এমন কথা শুনে শুভ আর না করতে পারল না। আচ্ছা বাবা, আমি যাব, ওকে? শুভর মুখ থেকে এমন কথা শুনে দৃষ্টি একটু খুশির স্বরে বলল, তুমি আসবা? প্রমিস? প্রমিস করলাম, সত্যি যাব। দুজনের ফোনে কথা বলতে বলতে সন্ধ্যাও নেমে আসছে প্রায়। শুভ বলল অনেক কথা। বললাম বাই তাহলে। ওকে বাই, ভালো থেকো। শুভ দৃষ্টিকে কথা দিয়েছে, তাকে তো অবশ্যই দৃষ্টির বিবাহে উপস্থিত থাকতে হবে। এই নিয়ে কেন জানি তার মনে একটা বাড়তি চাপ কাজ করতেছে। বেশি সে এটা নিয়ে চিন্তিত যে কি করে নিজে দাঁড়িয়ে থেকে তার বিবাহ দেখবে। ভালোবাসা মানে কাউকে কাছে পাওয়া নয়, এটা শুদ্ধ উপলব্ধি করলেও সে কি পারবে যাকে সে ভালোবাসে তাকে নিজের চোখের সামনে হতে অন্য কারো হয়ে চলে যেতে? এসব কঠিন সত্য বাস্তবগুলোকে সে কীভাবে মেনে নিবে? ভাবতে ভাবতে দৃষ্টির বিয়ের দিনও ঘনিয়ে আসতে লাগলো। দৃষ্টিকে তো শুভ কথা দিয়েছে তার বিয়েতে অবশ্যই যাবে, তাই হাজারো বাস্তবতায় মোকাবেলা করে শুভ দৃষ্টির বিয়েতে যাওয়ার উদ্দেশ্যে তাকে ভালো একটা গিফট দেওয়ার জন্য ভালো চেয়ে একটা শাড়ি কিনে নিয়ে আসে। পরের দিন শুভ দৃষ্টির বিয়েতে যাওয়ার উদ্দেশ্যে বাসা থেকে সেই দৃষ্টির জন্য কেনা শাড়িটা এবং তার জীবনের না বলা কথাগুলো জমে রাখা ডায়েরিটা এবং প্রয়োজনীয় কাপড় নিয়ে দৃষ্টির বাসার উদ্দেশ্যে বের হয়। শুভ তার মাকে বিদায় জানিয়ে দৃষ্টির বাসায় যাওয়ার উদ্দেশ্যে বাসে রওনা হয়। শুভর মা সবসময় শুভকে বলতো, দেখে শুনে যাবি, আর সোমবারের বাড়ির উদ্দেশ্যে বের হবি কিন্তু। আচ্ছা মা, ঠিক আছে, আমি দৃষ্টির বিয়ের পরের দিনই ওখান থেকে চলে আসব, তুমি কোনো টেনশন করো না আমার জন্য। শুভ বাসে বসে দৃষ্টিকে নিয়ে তার কল্পনাগুলোকে নিয়ে ভাবছে কাল হয়তো দৃষ্টি অন্য কারো ঘরে চলে যাবে। এসব ভাবতে ভাবতে কোনো এক সময়ে শুভ বাসের সিটেই ঘুমিয়ে পড়ে। দিন শেষে সন্ধ্যা পেরিয়ে ঘড়ির কাঁটা 10টায় গিয়ে পৌঁছায়। বিষণ্ণ মনে শুভর চোখ এখনও বন্ধ হয়ে আছে। ঘুমের ঘোরে বিভোর শুভ হয়তো এটাই তার জীবনের শেষ ঘুম। ভাগ্যের নির্মম পরিহাসে পরিণত হয়। বাংলাদেশের রাজনৈতিক সহিংসতায় হঠাৎ কোথাও থেকে মানুষরূপী দৈত্যগুলো এসে চলন্ত বাসে পেট্রোল বোমা ছড়তে থাকে। সেই পেট্রোল বোমার আঘাতে চলন্ত বাসে আগুন ধরে যায়। বাসে নীরব যাত্রীদের মুহূর্তের মধ্যেই তাদের শরীর হিংস্র আগুনের লোহিত শিখায় দগ্ধ হয়ে যায়। অসহায় যাত্রীদের চিৎকারে আকাশের বাতাস ভারী হয়ে ওঠে। শুভ জানালার পাশে বসায়, তার পুরো শরীর দগ্ধ হয়ে যায়। কিছুক্ষণের মধ্যেই ফায়ার সার্ভিস দলের লোকজন এসে আগুন নিভিয়ে বাসের যাত্রীদের মেডিকেলে নিয়ে আসে। শুভর শরীর দগ্ধ হয়ে গেলেও না বলা কথা ডায়েরিটা এবং দৃষ্টির জন্য তার কেনা পছন্দের শাড়িটার জন্যই সে তার ব্যাগটাকে আগলে ধরে রেখেছিল। ব্যাগটার এক পাশে অবশ্য একটু পুড়ে গিয়েছিল। সেই পোড়া ব্যাগটিকে জীবন মরণের মাঝামাঝি সময়েও সে আগলে ধরে রেখে মেডিকেলে ব্যাগটিকে সাথে করে নিয়ে এসেছিল। ডাক্তার শুভকে ট্রিটমেন্ট করার জন্য আসলে শুভ প্রথমেই ডক্টরকে তার ব্যাগটি দেখিয়ে দিয়ে ব্যাগের ভিতর রাখা শাড়িটা যেন দৃষ্টিকে পৌঁছে দেয় সেটা ডাক্তারকে অনুরোধ করে। ডক্টর কার কাছে দিতে হবে জানতে চাইলে মৃত্যু যন্ত্রণা কাতর অবস্থায় শুভ মৃদুস্বরে ব্যাগের মধ্যে রাখা ডায়েরিটার কথা বলে। আকাশটা অনেক কালো অন্ধকারে ছেয়ে গেছে। মেঘের মধ্যে চাঁদটাও কোথায় যেন হারিয়ে গেছে। মাঝে মাঝে বিশাল আকাশে দু একটা তারার দেখা মিলে। আকাশে সেই তারাগুলো না জ্বলে বিশাল আকাশটিকে সুন্দর না করলেও চৌধুরী সাহেব তার একমাত্র মেয়ে দৃষ্টির বিয়েতে বিজলি বাতি দিয়ে বাড়িটাকে কিন্তু খুবই সুন্দরভাবে সাজিয়েছে। দৃষ্টি বারবার শুভকে ফোনে ট্রাই করতেছে, কিন্তু শুভ বন্ধ দেখাচ্ছে। এদিকে শুভ দগ্ধ শরীরে মৃত্যু যন্ত্রণায় কাতরাতে কাতরাতে ডক্টরকে ডায়েরিটার ব্যাপারে বলার কিছুক্ষণ পরে মানুষরূপী পশুদের প্রতিহিংসার আগুনে দগ্ধ হয়ে চিরদিনের জন্য চলে গেছে না ফেরার দেশে। ডক্টরকে ডায়েরিটার ব্যাপারে বললেও তৎক্ষণাৎ বিষয়টি ডক্টর দৃষ্টিকে জানাতে পারেনি, কারণ ইতিমধ্যে অনেক লোক দগ্ধ শরীরে হাসপাতালের বেডে শুয়ে আছে। তাই ব্যস্ততার কারণে ডক্টর ব্যাগটি খুলেও দেখার সময় পায়নি। এদিকে দৃষ্টি পরদিন সকাল পর্যন্ত অন্ততপক্ষে 100 বার শুভকে ফোন দিয়ে বিরক্ত হয়ে মন মরা হয়ে বসে আছে। দৃষ্টি ভাবতেছে শুভ হয়তো আসবে না, সে কারণে সে ফোনের সুইচ অফ করে রাখছে। এতক্ষণে ডক্টর শুভর ব্যাগটি খুলে দেখার একটু সুযোগ পায়। ব্যাগের ভিতরে সুন্দর গিফট পেপার দিয়ে সাজানো একটি সেটা শাড়ি হবে ডক্টর বুঝতে পেরেছে, কেননা শুভ মারা যাওয়ার আগে সে শাড়িটার কথা বলেছিল। আর একটা সুন্দর ডায়েরি আর কিছু কাপড় ছিল। ডক্টর ডায়েরির প্রথম পাতা খুলেই সেখানে দৃষ্টি নামটি সুন্দর করে বড় করে লেখা দেখতে পেল। তার নিচে একটা মোবাইল নাম্বার ছিল। ডক্টর মোবাইল নাম্বার দেখে ভাবলো এটাই হয়তো দৃষ্টি নামের মেয়েটির মোবাইল নাম্বার হবে। ডক্টর মোবাইল নাম্বারটি তার মোবাইলে উঠায় নাম্বারটিতে ফোন দিল। এদিকে দৃষ্টি শুভর ফোনের সুইচ অফ থাকায় বিরক্ত বোধ করে বসে আছে। হঠাৎ আননোন নাম্বার থেকে ফোন আসায় বিরক্ত বোধ করে কলটি কেটে দিল। এক এক করে ডক্টর 3 বার ফোন দিল। চতুর্থবারের বেলায় দৃষ্টি ফোন রিসিভ করে বলল, হ্যালো, কে?
আপনার নাম কি দৃষ্টি? হ্যাঁ, আমার নাম দৃষ্টি। কে আপনি? আমি সিলেট মেডিকেল কলেজ হসপিটাল থেকে বলতেছি। আপনি কি শুভ নামে কাউকে চেনেন? হ্যাঁ চিনি। কেন, কি হয়েছে ওর? ওর তো আজকে আমার বাসায় আসার কথা ছিল। ডক্টর মৃত্যুর সংবাদটা মোবাইলে দিতে চায়নি। শুভর মৃত্যুর বিষয়টি না বলে দৃষ্টিকে হসপিটালে আসতে বলল। দৃষ্টি খুবই আতঙ্কের সাথে কি যেন বলবে তার আগে ডক্টর ফোনটা কেটে দিয়েছিল। এতক্ষণ শুভর ফোন বন্ধ থাকায় মিলা বিরক্ত বোধ করছিল, কিন্তু এখন ডক্টরের কাছে কথা বলায় দৃষ্টি শুভর জন্য খুবই আতঙ্ক বোধ করছে। দৃষ্টির আতঙ্কবোধ দূর করার জন্য সে মেডিকেল কলেজে চলে আসে। এর আগে কিন্তু দৃষ্টির শুভ কখনোই সামনাসামনি দেখা করেনি। আজই তাদের প্রথম দেখা হবে। দৃষ্টি মেডিকেলের ভিতরে ঢুকে সে বুঝতে পারে যে গতকাল রাতে বাসের মধ্যে পেট্রোল বোমা হামলা হয়েছে। তারই শিকার দগ্ধ মানুষগুলো হাসপাতালে বেডে শুয়ে আছে। অনেকে এখনও মৃত্যুর সাথে লড়াই করতেছে, আবার অনেকে চিরদিনের জন্য পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে যে তার নিথর দেহটি হসপিটালে বেডের উপরে পড়ে আছে। এমনই কিছু দৃশ্য দেখে দৃষ্টি আতঙ্কে শুভকে খুঁজে বেড়াচ্ছে। বিভিন্ন বেডে শুয়ে থাকা মারা যাওয়া মানুষগুলো সাদা কাপড় তুলে মুখগুলো দেখছে। হঠাৎ দৃষ্টি একটি বেডে একটি যুবক ছেলের পা দুটো শুধু দেখা যাচ্ছে। সেই বেডটার কাছে গেল। খুব ভয়ে ভয়ে মুখ থেকে সাদা কাপড়টি তুলতেই সে ছেলেটির মুখটি দেখে তার আর বুঝতে বাকি রইল না শুভ দৃষ্টিকে ফেসবুকের ইনবক্সেও ছবি দিয়েছিল, যাকে কখনো সে সামনাসামনি দেখেনি। আর আজ যখন দৃষ্টি শুভকে সামনাসামনি দেখতে পেল, ঠিক পৃথিবী থেকে শুভ বিদায় নিয়ে চলে যাবার পর, দৃষ্টি শুভর পৃথিবী থেকে চলে যাওয়াটাকে কিছুতেই মেনে নিতে পারছে না। সে পাগলের মতো করে কাঁদতে লাগলো। কিছুক্ষণ পরেই ওই ডক্টরটি এসে দৃষ্টিকে জিজ্ঞেস করলো। আপনি কি দৃষ্টি? দৃষ্টি কান্নাস্বর কণ্ঠে হ্যাঁ সূচক উত্তর দিল। তারপর ডক্টর পুড়ে যাওয়া ব্যাগটি থেকে দৃষ্টির জন্য কেনা সেই শুভর শাড়িটা দৃষ্টিকে দিয়ে বলল, শুভ মারা যাওয়ার আগে আমাকে বলেছিল এই শাড়িটা আপনাকে দিতে। শাড়িটা নিয়ে দৃষ্টি আরও বেশি করে ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে লাগলো। তারপর ডক্টর দৃষ্টিকে বলল, শুভর ব্যাগে এই ডায়েরিটা ছিল, সেখানে আপনার নাম্বারটা পেয়েছিলাম। ডক্টর কি যেন বলবে তার আগে দৃষ্টি ডায়েরিটা কোথায় আছে জানতে চাইল। ডক্টর তখন দৃষ্টিকে ব্যাগটি দিয়ে বলল, শুভর সাথে যা কিছু ছিল সব কিছুই এখানেই আছে। দৃষ্টি ব্যাগ থেকে ডায়েরিটা বের করে ডায়েরির প্রথম পাতা উল্টাতেই তার নামটি সুন্দরভাবে লেখা ছিল। পরে ডায়েরির পাতাগুলো আরও উল্টাতে উল্টাতে দেখতে পেল শুভ যেই মেয়েটিকে ভালোবাসতো সে আর কেউ নয়, দৃষ্টি নিজেই। দৃষ্টি আজ এই মুহূর্তে জানতে পারলো যে শুভ তাকে প্রচণ্ড ভালোবাসতো। পুরো ডায়েরির পাতাগুলো শুধুমাত্র দৃষ্টিকে নিয়েই লেখা। শুভর না বলা কথাগুলো আজ দৃষ্টি যখন জানতে পারলো, কিন্তু কোনো উত্তর দিতে পারল না। শুভর না বলা কথাগুলো যেমন শুভ তার হৃদয় জমা করে রেখেছিল, আজ মিলা তার না বলা কথাগুলোর উত্তর দিতে চেয়েও দিতে পারিনি, কারণ যাকে দিবে সেই তো আজ পৃথিবী থেকে চলে গেছে। দৃষ্টি পাগলের মতো কাঁদতে কাঁদতে বলতে লাগলো, শুভ, তুমি আমাকে এত ভালোবেসেছিলে, কেন আগে বলনি? আজ কেন তুমি আমাকে স্বার্থপরের মতো রেখে চলে গেলে? শুভ, তুমি মারা যাওনি? আমার শুভকে ওষুধ খেয়ে দিন। ও মারা যায়নি, ও আমার সাথে অভিনয় করে ঘুমিয়ে আছে। প্লিজ শুভ, তুমি ঘুম থেকে ওঠো। আমি বাকিটা জীবন তোমার সাথে কাটাতে চাই। দৃষ্টি হসপিটালের মেঝেতে বসে পাগলের মতো প্রলাপ বকতেছে আর কাঁদতেছে। সে এখনও বিশ্বাস করতে পারছে না শুভ পৃথিবী থেকে চলে গেছে, কিন্তু দৃষ্টিকে আজ এই পৃথিবীর স্বার্থপর বিধানটা যে মেনে নিতেই হবে। শুভ যে আর কখনো পৃথিবীতে ফিরে আসবে না। পৃথিবীটা বড়ই নিষ্ঠুর, তার চেয়ে বেশি নিষ্ঠুর পৃথিবীর স্বার্থপর মানুষগুলো। সুন্দরের পূজারী সেই স্বার্থপর মানুষগুলো লেকের ধারটাতে আজও ভিড় জমায়, কারণ লেকের ধারটা আজ কাশবনের ফুলে আরও অনেক সুন্দর হয়ে উঠেছে। মুক্ত নীল আকাশে আজও অনেক গাংচিল উড়ে বেড়ায়। লেকের ধারটাতে এখন অনেক মানুষের সমাগম ঘটে। শুধু এখন দেখা যায় না সেই প্রকৃতির রূপভোগ বিলাসী সেই ছেলেটি, যে প্রতিনিয়ত হাজারো ব্যস্ততার সুন্দর অসুন্দরের মাঝে সবসময় এখানে এসে বিকালে আড্ডা দিত।